দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে রয়েছি হংকং আন্তর্জাতিক বিমানবন্দর আমরা এখন অ্যারাইভাল হলে। হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিচের এই হলটি হচ্ছে অ্যারাইভাল হল। এবং আমরা এটা ঘুরে ঘুরে দেখব। আমরা একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি বা ফাস্ট ফুড রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। উপায় রয়েছে সেগুলি দেখাবো। প্রথমত খাবার প্রয়োজনে আপনি খাবার সেরে নিতে পারেন। বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এখানে রয়েছে, তবে প্রাইসের কথা যদি বলি শহরের তুলনায় একটু আলাদা, একটু বেশি, তবে খুব বড় বেশি কিছু নয়। কফির দরকার হলে কফি পান করে নিতে পারেন। চলুন আমরা দেখি এই অ্যারাইভাল হলে কি কি রয়েছে। প্রথমত বিভিন্ন জায়গাতে বিভিন্ন সিম্বল আপনি দেখতে পাবেন, অফকোর্স উইথ নো স্মোকিং সিম্বল, সেটা তো একদম গতানুগতিক। এছাড়াও কোথায় আপনি যাবেন, কিভাবে যাবেন, সকল নির্দেশাবলী কিন্তু আপনি নিজে থেকেই দেখে নিতে পারবেন। ইংলিশে একদম বড় অক্ষরে সব কিছু, মানে শুধু প্রিন্টেড বললে ভুল হবে, একদম স্থায়ীভাবে সেটা রেখে দেওয়া হয়েছে। স্ক্রিন ফ্যাসিলিটি রয়েছে, স্ক্রিনে সব তথ্য উঠছে, কোন বিমান আসলো, কটার সময় সেটা ল্যান্ড করলো, এবং আপনার প্যাসেঞ্জার যে আসছেন বা আপনার আত্মীয় স্বজন যে আসছেন, তিনি যে আসছেন সেটাও ভিডিওতে দেখা যাচ্ছে। এখানে যে কাউন্টারগুলি আমরা দেখছি একটু খেয়াল করুন। এই কাউন্টারে আপনি আপনার প্রয়োজনীয় হোটেল বুকিং দিতে পারেন, প্লাস আপনার কোনো তথ্য জানার থাকলে আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। পুরো এয়ারপোর্টটিতে আমরা দেখব যে কেউ দুঃখিত ঘুরে বেড়াচ্ছে, সার্ভিলেন্স ক্যামেরা অফকোর্স রয়েছে, কিন্তু কেউ কাউকে বদার করছে না। আপনি আপনার নিজের মতো করে নিজে থেকে সব কাজ সম্পাদন করতে পারেন। যেমন প্রথমত আসার পরে আপনাকে মানি এক্সচেঞ্জ করতে হতে পারে, আপনি প্রচুর মানি এক্সচেঞ্জ আশপাশে পেয়ে যাবেন। জরুরি সার্ভিস, খাবার দাবার সহ টয়লেট ফ্যাসিলিটি সবই রয়েছে, আপনারা জানেন। এবং শহরের দিকে যাওয়ার জন্য যে ট্রান্সপোর্টেশন বা যানবাহনগুলি রয়েছে সেগুলি জাস্ট এয়ারপোর্টের সাথেই এমনভাবে লাগোয়া। যেমন ট্রেনের কথা যদি বলি, আপনি অ্যারাইভাল হল থেকে নামলেন, সামনে গেলেন, ধরুন চোখেই দেখা যাচ্ছে 40-50 ফিটের মধ্যে ট্রেন দাঁড়িয়ে আছে, অথবা ট্রেনের প্ল্যাটফর্মটি যেমন আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এমটিআরের এয়ারপোর্ট এক্সপ্রেস। এই কারণে প্রায় আধা ঘন্টার মধ্যেই আপনি শহরে পৌঁছে যান, অথবা শহর থেকে এয়ারপোর্টে চলে আসেন। এই হলুদ ইউনিফর্মওয়ালা যারা রয়েছেন তারা হচ্ছেন এই ট্রেন কোম্পানির, বা এমটিআর বলা হয় হংকংয়ে, তাদের এমপ্লয়ি। মেশিন দেখতে পাচ্ছেন, এখানে অক্টোপাস একটি কার্ডের ছবি রয়েছে, এরকম দেখতে। এই কার্ডটি যদি আপনি কিনে নিতে পারেন বা কিনে নেন, তাহলে এটা দিয়ে আপনি শহরের যে কোনো বাসে, ট্রামে, ট্রেনে, ট্যাক্সিতে, এমনকি খাবার দাবারও কিনতে পারেন। এবং এমটিআর যে লাইন, রেলের লাইন, সেটা আপনারা দেখলেন একটু আগে। মেশিনটা খুবই ইউজার ফ্রেন্ডলি, ইংলিশে লেখা এবং সব ডিটেলসে লেখা। একজন নতুন যে কিছু জানে না সেও কিন্তু পড়ে পড়ে এটা টিকিটটা করে নিতে পারে এখান থেকেই। যা বলছিলাম, এয়ারপোর্ট এক্সপ্রেসের ভাড়াটা যদি ডাবল ওয়ে হয় তাহলে প্রায় $150 মতো। অ্যান্ড অনেক সময় বিভিন্ন উপলক্ষে কিছু ছাড়ও দেওয়া হয়ে থাকে। যখন আপনি আসবেন তখন যে প্রাইসটি সেটি দেখে নেবেন। আমরা এই যে বললাম না, খুব সামনেই ট্রেনের প্ল্যাটফর্ম, আমরা যাচ্ছি প্ল্যাটফর্মের দিকেই। সামনে দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে, কারণ নিরাপত্তাজনিত কারণে এটা বন্ধ রাখা হয়। যখন ট্রেন আসে তখন ট্রেন এবং ট্রেনের দরজার সাথে এই প্ল্যাটফর্মের দরজাও খুলে যায় যাত্রীরা প্রবেশ করার জন্য। আজকের আবহাওয়া দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বেশ চমৎকার।
আপনি এয়ারপোর্টের মধ্যেই কিন্তু কাউন্টার পাচ্ছেন টিকিট করার জন্য, আপনি মেশিন পাচ্ছেন টিকিট করার জন্য, এবং এই প্ল্যাটফর্মেও কিন্তু কাউন্টার রয়েছে টিকিট কেনার জন্য। সো সর্বসুবিধা, মানে নতুন আসলে একজন আগন্তুককে বা একজন ট্যুরিস্ট বলুন বা যে কেউ এসেছেন তাকে যেন বেগ পেতে না হয় সেজন্য সব ব্যবস্থাই সম্ভব করা হয়েছে। কিছু মানুষ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন ট্রেন আসার জন্য। স্টেশনগুলি আপনি দেখতে পাচ্ছেন খুব বেশি নয়, এটা এক্সপ্রেস তো খুব দ্রুত চলে যায়, তো স্টপেজ এর খুব কম। একবার চালু হলে সেটা কাউলুন পৌঁছে যায়, কাউলুন থেকে হংকং এবং তারপর চিংই হয়ে তার শেষ ডেস্টিনেশনে চলে যায়। এখানে আমরা অক্টোপাসের কথা আরেকটু যদি বলি, এই কার্ডটি হংকংয়ে থাকাকালীন অবস্থায় আপনার অত্যন্ত দরকারি একটি কার্ড। যাবতীয় ধরনের পেমেন্ট আপনি এটা থেকে করতে পারবেন। এটা হংকংয়ের মানুষের একটা নিত্য নৈমিত্তিক মানে দৈনন্দিন চাহিদা বা দরকারি বস্তু। যেসব জায়গাতে ক্যাশ চলে না, অনেক জায়গায় রয়েছে, অনেক বাস রয়েছে ক্যাশ চলে আবার চলে না, বিশেষ করে ছোট বাসগুলি, সেসব জায়গাতে আপনার এটা অত্যন্ত কাজে লাগে। বা সব জায়গাতেই খাবার দাবার কিনতে পারেন। আমরা দেখছি এই যে হলুদ ইউনিফর্ম আর নীল ইউনিফর্মের যাদের দেখলাম আমরা, এরা আসলে স্পেশাল ভলান্টিয়ার। কাউন্টারটি প্ল্যাটফর্মেই লাগোয়া। যাক, আমরা তো দেখলাম, সো আশা করি এটা আপনার জন্য কোনো সমস্যা হবে না। অ্যারাইভাল হল থেকে বেরিয়ে মাত্র 2 পা ফেলিয়া আপনি ট্রেনের সন্ধান পাবেন। সামনেই দেখবেন বড় বড় করে তার সব দেয়া রয়েছে। আমরা এখন একটু সামনের দিকে যাই। এখানে আমরা দেখব যে বড় করে 2 পাশেই, এদিকে আপনি দেখছেন মানুষজন দেখছে ইনফরমেশন, ওই সাইডেও আপনি দেখছেন, বাম পাশেও দেখছেন একজন দাঁড়িয়ে রয়েছেন আপনাকে সাহায্য করার জন্য। সকল ইনফরমেশন এখানে আপনি পাবেন, কোন বাস কোথায় যায়, কোন ট্রেন কিভাবে যায়। এই ভদ্রলোকটি তিনি আমাকেও জিজ্ঞাসা করেছিলেন কোনো সাহায্য করতে পারি কি না, কারণ তিনি ভলান্টিয়ার। তিনি এমটিআরের জন্য, এমটিআরের কাপড় কিন্তু তার নাই, দেখবেন হলুদ না, কিন্তু তিনি ভলান্টিয়ার। সো তিনি স্বপ্রণোদিত আমাকে জিজ্ঞাসা করছিলেন আমার কোনো সাহায্য দরকার কি না ট্রান্সপোর্ট ইনফরমেশনের জন্য। সো হ্যাপেন টু বি আমার তো অ্যাকচুয়ালি সেটা প্রয়োজন ছিল না, তো আমি বললাম যে তাকে যে না, দরকার নেই, আপনাকে ধন্যবাদ এনিওয়ে। আজকে রৌদ্র এবং গরম বাইরে অবশ্যই বটে, কিন্তু মানে মন ভরে যায়। একটা সোনালি দিন, সূর্য উঠেছে, আকাশ নীল, সাদা নীল, নীলের মধ্যে মেঘের, সাদা মেঘের ভেলা, মানে একটা কাব্যিক হয়ে যাচ্ছে। বাট এই স্থাপত্য শৈলী আপনি দেখুন, এখানে কি আপনি কবিতা খুঁজে পান না, ছন্দ খুঁজে পান না? সব কিছু কিন্তু একটা ছন্দে প্ল্যান করে পরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়েছে, যাতে মানুষজনের এই চলাচল সুগম হয়, আরামপ্রদ হয়। এবং সার্ভিলেন্স ক্যামেরা কিন্তু সব জায়গায় রয়েছে। এই যে প্রশ্নবোধক চিহ্নটি দেখছেন, এখানে কিন্তু আপনি আপনার ইনফরমেশন যদি এনকোয়ারি করার থাকে আপনি সেটা করতে পারেন। সুভেনিয়ার হল রয়েছে, শপ রয়েছে, মানি এক্সচেঞ্জ, যা দরকার আপনার একজন টুরিস্টের এসে সবই আপনার কিন্তু রয়েছে। আমি প্রথম এই মূর্তিটি দেখলাম, এর আগে হয়তো দেখিনি। এটা হয়তো কোনো উৎসব উপলক্ষে সেট করা হয়েছে, পরে হয়তো নিয়ে যাওয়া হবে, পার্মানেন্ট মনে হলো না। যা হোক, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা সুযোগ সুবিধার ব্যাপারে আলোচনা করছি। বড় বড় স্ক্রিনে সকল ইনফরমেশন দেখা যাচ্ছে, মানুষজন নিজের মতো করে চলছে। আপনি যখন আসবেন অ্যাজ এ ভিজিটার অর
থাকতে বা যেভাবে যখন আপনি আসবেন এয়ারপোর্ট থেকে প্রথমবার যদি আসেন তাহলে আপনাকে বেগ পেতে হবে না, আর দ্বিতীয়বার আসলে তো আপনি নিজে থেকেই মাস্টার হয়ে যাবেন। দ্যাট ইজ আ গ্যারান্টি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষজন খুব আনন্দে যাচ্ছে। আপনারা দেখলেন একটু আগে দুজন বেশ মজা করে যাচ্ছেন। ইটস জাস্ট দে আর হ্যাভিং ফান। যাত্রাকে আরও সুন্দর করে তোলে। আমি চেষ্টা করছি আপনাকে এই ভিডিওর যে দেখাচ্ছে আপনার আত্মীয় স্বজন বা আপনার যে আসছেন, তিনি যে আসছেন সেটা কিন্তু আপনি স্ক্রিনে বড় করে তাকে দেখতে পাচ্ছেন যে তিনি এসেছেন। পৃথিবীর প্রত্যেকটি এয়ারপোর্টই সুন্দর, এক একটির মতো করে সুন্দর, সাজানো গোছানো, তার নিজস্ব মানে প্ল্যানের আন্ডারে সেটা সাজানো। আমার একটা অনুরোধ থাকবে বা সাজেশন যদি বলেন যে হংকং এয়ারপোর্ট বা যে কোনো এয়ারপোর্ট থেকেই আপনি যান, এয়ারপোর্টটা দেখে নেওয়ার জন্য একটু সময় হাতে রাখা চাই, কারণ অনেক সুন্দর পরিকল্পনা করে এগুলি করা হয়ে থাকে এবং মানব সভ্যতার এই যে অগ্রগতি তার একটা বড় ধরনের ছাপ প্রত্যেকটি এয়ারপোর্টে কিন্তু থেকে যায়। আপনি যদি সিঙ্গাপুর এয়ারপোর্টে যান দেখবেন সেখানকার যে তারা যে গাছ লাগিয়েছে সেটা একটা ইউনিক জিনিস, সেটা কিন্তু আবার হংকং আপনি পাবেন না। আর হংকংয়ে যে জিনিসটি পাবেন সেটা হয়তো আপনি দুবাইতে পাবেন না। সো প্রত্যেকটা এয়ারপোর্ট যেখান থেকেই আপনি যান একটু সময় নিয়ে দেখলে, দেখুন এখানে একটি মানে মাস্কাট যদি বলি, প্লেনে একজন উঠছেন, সেই বাবা আদম জামানার যদি প্লেন বলি, একদম শুরু দিকের প্লেন। সো এটা যাক সৌন্দর্য যেন রাখা হয়েছে, সৌন্দর্যের জন্য। যাক আমাদের এই একটা জিনিস মনে রাখতে হবে, হংকং ক্লিন রাখার জন্য কিন্তু আপনাকে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে হবে, নইলে কিন্তু $3000 মতো ফাইন আপনাকে দিতে হবে, নট ফাইন অফকোর্স। সো আমরা আসলে দেখতে পাচ্ছি যেমনটা বলেছিলাম, দিন খুবই সুন্দর, বাইরে প্রখর রোদ, গরম অবশ্যই, কিন্তু এসির মধ্যে বসে এত সুরম্য অট্টালিকায় যদি বলি তার মধ্যে বসে প্রকৃতির সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। আর দেখুন এই মর্ত চরাচরে মানুষ চলাচল করছে, তাদের জীবন যাপন করছে, যে যার জীবন যেভাবে যাপন করছে তার ডেস্টিনেশনে যাচ্ছে। এয়ারপোর্টে আসলে সেটা বোঝা যায় যে আমরা সকলেই কিন্তু কোনো না কোনো গন্তব্যের দিকে ছুটে চলেছি, প্রত্যেকের আলাদা আলাদা গন্তব্য। সেই গন্তব্যকে আরও সুগম করতে, আরও সুষ্ঠু করতে যে ব্যবস্থাগুলি এয়ারপোর্টের জন্য দরকার তারা তা করেছে, এবং বাহ্যিকভাবে আমাদের জীবনের জন্য, আমাদের জীবনের গন্তব্যকে আরও সুসংহত করতে যে সুযোগ সুবিধা দরকার সেগুলিও আমাদেরকে কিন্তু আসলে নিজেদেরকে বন্দোবস্ত করতে হবে বা সেসব জায়গায় যেতে হবে। একটা জীবনকে সুন্দর করার জন্য যা যা দরকার সেগুলি কিন্তু আসলে আমাদের করতে হবে। এখানে থরে থরে সাজানো গোছানো রয়েছে, এটা একটা শিক্ষা দেওয়াও বটে। তো সেজন্য বলছি একটু সময় রাখা উচিত। সৌন্দর্য উপভোগের সাথে সাথে এটা আপনাকে কিছু বলবে, ইট উইল গিভ ইউ সাম সেন্স। এটা নিজে থেকে আসবে, কেউ কাউকে বোঝাতে পারবে না। আমরা আসলে কথায় কথায় চলে এসেছি ডিপারচার হলে, আপনারা এই ব্লগ দেখতে পাচ্ছেন, এবং আমি আপনাকে যে মেশিনগুলি এখন দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে বোর্ডিং পাস নেয়ার মেশিন। যদিও এখানে খুব বেশি মানুষ দেখা যাচ্ছে না, সবাই বোর্ডিং পাস আসলে ওই ম্যানুয়ালি কাউন্টার থেকেই নিচ্ছে, কিন্তু ইন ইমার্জেন্সি সিচুয়েশন আপনি নিজের বোর্ডিং পাস এখান থেকে নিতে পারছেন। বাইরের যে পাহাড়, আকাশ, এটা আমাকে বেশি আকৃষ্ট করছে, আসলেই খুব ভাল লাগছে। তো আমরা এখন এই মেশিনগুলি দেখলাম, যদিও খুব একটা ব্যবহৃত হচ্ছে না, বাট দিস ইজ হিয়ার। এখানে নিচে যে গাড়িগুলি দেখা যাচ্ছে এগুলিও কিন্তু আসলে যায় শহরের দিকেই। এখানে লরি, ট্রাকও রয়েছে, মালামাল যায়, প্রাইভেট গাড়ি রয়েছে, এবং এখানে কিছু ভ্যান রয়েছে যে ভ্যানগুলিতে 4-5 জন একসাথে শহরের দিকে যান।
এটা আসলে কিছু ইন্ডিয়ান পাকিস্তানির লোক রয়েছেন যারা এসে ম্যানুয়ালি মানুষকে জিজ্ঞেস করেন, নিজেদের লোকদের, লাইক ইন্ডিয়া পাকিস্তানের লোক যদি কেউ আসে, বা বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এসবের লোককে জিজ্ঞেস করে আপনারা শহরে যাবেন কিনা, গেলে এত ভাড়া লাগবে, আপনারা এভাবে যেতে পারেন। সো সরকারিভাবে এটা কিন্তু আসলে সেভাবে পারমিটেড না। ম্যানুয়ালি যদি কেউ কাউকে কনভিন্স করতে পারে তারা কিন্তু এখান থেকে নিয়ে যায় যাত্রী, বাট সরকারিভাবে এটা কিন্তু অনুমোদনহীন। তার মানে আমি বলছি না এটা সেফ নয়, তা বলছি না, বাট একজন নতুন ট্রাভেলার হিসাবে আপনাকে উচিত হবে সরকারি যে মোড অফ ট্রান্সপোর্টেশন রয়েছে সেগুলিকে ফলো করা, যেমন বাস, ট্রেন, ইভেন ট্যাক্সিও আপনার জন্য সেফ। এবং হংকংয়ের ট্যাক্সি ড্রাইভারের শনাক্তিকরণ রয়েছে, সো ইউ আর সেফ, ইট ইজ অলওয়েজ সেফ। তো আমরা দেখতে পাচ্ছি মানুষজন এখানে যারা যেতে আসছেন, কেউ যেতে চাচ্ছে, কেউ এসেছে। এই তো দুনিয়ার নিয়ম, কেউ আসে কেউ যায়। সি ব্লকের কাছাকাছি আমরা আছি, কিন্তু আমরা আসলে আজকে ডিপার্চার হলটাকে কভার করব না, আমরা অ্যারাইভাল হল নিয়েই ব্যস্ত থাকবো। এবং আমরা যাবার যে উপায় শহরে, আপনি ডিপার্চারের ব্যাপারটা তো পরে আসে, আগে না আপনি আসবেন, তারপরে তো তারপরে থাকার পরে যাওয়াটা যাবে। কিন্তু প্রথমেই ঢুকতে গেলে যে একটা নতুন আনজান পরিচয়হীন জায়গা, সেখানে যাবার যে ব্যাপারগুলি এগুলি কিন্তু, বা আপনার গন্তব্যে পৌঁছার যে ব্যাপারগুলি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর যা হোক, টপিককে ফিরে আসি, সেটা হচ্ছে যত যানবাহনই রয়েছে এগুলো কিন্তু আসলে খুবই সময় সাশ্রয় করে। এবার আমরা যাচ্ছি বাস স্টপেজের দিকে। শহরমুখী বাসগুলি কি অবস্থায় রয়েছে তার রুটগুলি জানার জন্য যাওয়ার আগে একবার একটু ফিরে দেখালাম। সামনের দিকে আসলে নির্মাণ কাজ চলছে, সেদিকে টার্মিনাল 2 নির্মিত হচ্ছে। সো আমরা যদি সোজা যাই, আমরা দেখতে পাবো সামনে রয়েছে বাস স্টপেজ, মানুষজন এদিকে ওদিকে যাতায়াত করছে। আর আমরা এখন বাস স্টপেজ খুঁজতে যাচ্ছি, কিন্তু তার আগে আমরা ওই যে বলেছিলাম যে কিছু ভ্যান রয়েছে, যে ভ্যানে করে আপনি শহরে যেতে পারেন, বা সামান মালামাল পত্র যদি আপনার থাকে, সেজন্য আপনি ট্রাক যদি কারো কোনো সেভাবে দরকার হয়, বিজনেস পারপাসে হয়, সেটার জন্য সেখানে আপনি লরি বা ভ্যান এটা ভাড়া করতে পারেন। যদিও এই ভ্যানগুলি আসলে, আমি যদি একটু বলি আপনাকে বাস্তব কথা, যে ধরুন অনেক ফ্যামিলি আছে যারা ঈদ হোক, দিওয়ালি হোক, হ্যাঁ, তারা তাদের দেশে যায়, নেপালে যায় অথবা বাংলাদেশে যায়, ইন্ডিয়াতে যায়। তারা যাবার সময় একটা ফ্যামিলি চায়, তো ফ্যামিলিতে হয়তো 3জন 4জন হয়, বাচ্চা সহ। তখন তাদের কিছু লাগেজ থাকে, এই লাগেজগুলি কিন্তু আসলে অনেক ক্ষেত্রে ট্যাক্সিতে একটু আটে না, হয়তো ট্যাক্সিতে হয়তো একটু বেশি হয়ে যায়, তো তারা ভ্যান ভাড়া করে নেয়। এবং এই ইন্ডিয়ান পাকিস্তানি বেশ কিছু লোক রয়েছেন, তারা এই কাজে নিয়োজিত। সো এটা ব্যক্তিগত পর্যায়ে হয়ে থাকে, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে কত টাকা নেবেন, আপনি সে সময় মতো আপনার বাসার নিচে চলে আসবে, সেখান থেকে আপনাকে এয়ারপোর্ট নিয়ে আসবে। আর যদি আপনি এয়ারপোর্ট থেকে যাচ্ছেন, তো আপনি আগে থাকতে কন্ট্যাক্ট করলে, ফোন নাম্বার যদি আপনার কাছে থাকে, বা অথবা আপনি আসার পরেও তারা অ্যাপ্রোচ আপনাকে করে, তখন আপনি তাদের সাথে একটা দাম দরাদরি করে শহরের কোন জায়গাতে আপনি যেতে চান, তারা আপনাকে সেখানে নিয়ে যাবেন। এবং আপনার এই যে অনেকের 2-4-5টা লাগেজ থাকে, তো সেইগুলি আবার অনেক জিনিসপত্র, খাবার দাবার অনেক কিছু নিয়ে আসে, তো সেগুলি আনার জন্য কিন্তু ভ্যানটা ব্যবহার করা যেতে পারে। এটা নর্মাল প্র্যাকটিস। বিশেষ করে যখন দীপাবলির ফেস্টিভ্যাল হয়, নেপালিরা দল বেঁধে যায়, তখন আসলে এই ভ্যানগুলির কিন্তু একটা বিশেষ চাপ পড়ে যায় ভ্যানগুলির উপরে। ট্যাক্সিতেও মানুষ যায়। যাই হোক, আমরা দেখলাম নির্মাণাধীন যে পোর্শনটি একটু আগে দেখলাম, এবং আমরা দেখেই চলছি এয়ারপোর্টটি। এখন অনেকটা
আমরা গরমের মধ্যে চলে এসেছি। নির্মাণাধীন আপনারা ক্রেন দেখতে পাচ্ছেন। আমরা এয়ার কন্ডিশন থেকে বেরিয়ে এসেছি, খোলা কিন্তু। তো অতএব আমরা সাধারণ টেম্পারেচারের দিকে যাচ্ছি। নিচে যাওয়ার জন্য আমরা এসকেলেটর নেব। তো তার আগে একটু দেখে নিই বাইরে থেকে কেমন দেখা যায়। অসংখ্য ভ্যান রয়েছে, অন্যান্য গাড়ি রয়েছে। আচ্ছা, আজকের এই ভিডিওটিতে ট্যাক্সির যে স্ট্যান্ড সেটা একটু পিছে পড়ে গেছে, সেটা দেখানো সম্ভব হলো না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে ট্যাক্সির ব্যাপারটি হচ্ছে খুবই মামুলি একটি ব্যাপার। চাহিদা মাত্র এয়ারপোর্ট থেকে আপনি ট্যাক্সি পাবেন অথবা এয়ারপোর্টে যাওয়ার জন্য ট্যাক্সি পাবেন। কারণ ট্যাক্সির রেটটা তো একটু ভালো, ভাড়া তো একটু বেশি, তো সেজন্য ড্রাইভাররা এয়ারপোর্টে যেতে এবং এয়ারপোর্ট থেকে আসতে একটু বেশি পছন্দ করেন। একটা লম্বা সাওয়ারি পাওয়া যায়। যাই হোক, আমরা ওই যে সামনে বাস দেখতে পাচ্ছি, কিন্তু বাসের দিকে যাওয়ার আগে আমরা একটু এই জায়গাটা দেখে নেব। যে জায়গায় আমরা দেখছি যে কিছু ভ্যান রয়েছে, অন্যান্য প্রাইভেট গাড়ি রয়েছে, যে কথাটি বলেছিলাম। আমরা কিছু ভদ্রলোককে দেখতে পাচ্ছি, তারা খুব সম্ভবত তারা তাবলিগ জামাত করেন এবং খুব সম্ভবত একজনকে আমি চিনি। যা হোক, সেটা ব্যক্তিগত পর্যায়ে থাকুক। তারা এই একটি ভ্যান নিয়েছেন এবং তারা 5-6 জন একটা গ্রুপ, তারা শহরমুখে যাচ্ছেন। সো এই যে তারা চলে গেলেন। এরকম প্রাইভেট কারগুলি প্রাইভেট লেভেলে আপনি ভাড়া নিয়ে যেতে পারেন, এমন ব্যবস্থাও রয়েছে। তবে এটা সরকারিভাবে অনুমোদিত কিছু নয়, সরকারি অনুমোদিত বাস। আমরা বাসের দিকে যাচ্ছি। আমরা একটু ধীরে ধীরেই চলছি, এর কারণ হচ্ছে দেখে নেওয়ার একটি ব্যাপার রয়েছে। সামনে আমরা দেখব ইনফরমেশন প্লাস বাসের টিকিট কাউন্টার, এবং সেই টিকিট কাউন্টার থেকে আপনি টিকিট কিনতে পারেন বাসের। আপনি সেখান থেকে ডে পাস, ট্যুরিস্টদের জন্য যে ডে পাস আছে সেটা নিতে পারেন। তাতে করে আপনি সারা দিন যে ঘুরবেন ওই এক কার্ডের মধ্যে আপনি সব জায়গাতে ঘুরতে পারবেন, যদি আপনার এমন কোনো প্ল্যান থাকে। তো ট্যুরিস্টদের জন্য বেশ উন্নত ব্যবস্থা রয়েছে, সার্ভিস। প্রাইভেট কোচ যাচ্ছে, অনেক সময় গ্রুপ ট্যুরে আসে লোকজন। সেই গ্রুপ ট্যুরের লোকজন হয়তো ধরুন 20-30 জন আসলেন বা 15 জন আসলেন। একটা ট্যাক্সিতে তো 15 জন যাওয়া যায় না, এবং তারা একটা গ্রুপ এসেছেন, হয়তো তারা প্রিফার করেন যে আমরা একটা প্রাইভেট কোচে যাব। এছাড়াও বিভিন্ন উঁচু দরের যে হোটেলগুলি রয়েছে তাদের পিক আপ সার্ভিস রয়েছে, আর এয়ারপোর্ট থেকে নিয়ে আসার সার্ভিস রয়েছে। তারা তাদের গাড়ি পাঠিয়ে দেন এবং তাদের লোক আপনাকে গিয়ে রিসিভ করে নিয়ে আসেন, সে ব্যবস্থাও রয়েছে। কারণ অনেক ভিআইপি হলে তারা হয়তো পাবলিক ট্রান্সপোর্টেশন নেবেন না, তাদের জন্য সে ব্যবস্থা রয়েছে। সো অল ইজ ইকুইপড ইন আ নাইস ওয়ে। ভেন্ডার মেশিন আমরা দেখতে পাচ্ছি। টিকিট কাউন্টারে যাওয়ার আগে পানীয় আপনি পান করতে পারেন। কয়েকটি বাস কোম্পানি যেমন সিটি বাস, কেএমবি, এসব বাস এবং তাদের বাসের নাম্বার, সার্ভিস এবং পেমেন্ট কত, সেগুলি সব এখানে লেখা রয়েছে। এই কাউন্টার থেকে আপনি সব ইনফরমেশন পেতে পারেন, এবং ভিতরে কাউন্টার সার্ভিসের জন্য লোকজন বসে রয়েছেন যারা সার্ভিস দিচ্ছেন। তো আমরা এখন একটু এই দিকটাতে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু পুরো যাব না, কারণ এদিকে নির্মাণ কাজ চলছে। সো জাস্ট একটু আপনাকে দেখিয়ে নিয়ে আসার জন্য, অন্য কোনো কারণ নয়। যেহেতু আমরা এক্সপ্লোর করছি, আমরা দেখার চেষ্টা করছি। যখন নির্মাণ কাজ চলে তখন অনেক চলাচলে অসুবিধা হয়ে থাকে। বিভিন্ন প্লাস্টিক বার দিয়ে রাখা হয়, মানুষজন হয়তো যেতে পারে না, সিকিউরিটি রিজন। তো আমরা আসলে যাচ্ছি না, আমরা ফিরে যাচ্ছি বাস স্টেশনের দিকে। আবার আমরা সেই হাতের ডান দিকে দেখব বাস কাউন্টার। সো আপনি দেখুন, খুব
ইজি, কিন্তু ঢুকে কিন্তু আপনি সহজে যেতে পারছেন। অ্যান্ড দিস ইজ ভেরি কী বলবো, ইজি, ভেরি ইজি। কোথাও আপনি হারিয়ে যাবেন না, আসলে ইনফরমেশন পাচ্ছি না এমন কোনো কথা আপনি বলতে পারবেন না, সবই আপনি পাবেন। তো এই বাস স্টপেজ দিকে আমরা যাব এবং বিভিন্ন বাস যায় শহরের দিকে, বিভিন্ন তাদের ভাড়া, বিভিন্ন তাদের রুট এবং বিভিন্ন তাদের সময়ে। যেমন চিনচাচিতে যে বাসটি যায় A33, খুব সম্ভবত A33। চিমচাচি হচ্ছে হংকংয়ের ট্যুরিস্ট এরিয়া, আপনারা জানেন। তো সেখানে এটা প্রায় 40 মিনিটের মধ্যে পৌঁছে যায়। আবার আমি যে শহরের দিকে আসার জন্য যে বাসটি গ্রহণ করি বা বাসটি নেই, সেটা হচ্ছে E23। এটা আসলে এয়ারপোর্ট এরিয়ার আশপাশে অনেক ঘোরাঘুরি করে, তো অনেক সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাই, দেখতে ভালো লাগে। একটু সময় থাকলে এই বাস রুটটা আমি ব্যবহার করে থাকি। তো এখানে কী কী উপায়ে আপনি ফেয়ার পে করতে পারবেন সেগুলি বলা রয়েছে, যে আপনার ক্যাশ দিতে পারবেন, অক্টোপাস দিতে পারবেন, ইলেকট্রিক যে মোডগুলি আছে সেগুলি ব্যবহার করতে পারবেন, সবই কিন্তু আসলে দেয়া রয়েছে। সো ভেরি ইজি, সুপার ইজি যদি বলা যেতে পারে। এবং এই বাসগুলির কালারের সাথে কিন্তু বাস ড্রাইভারের ইউনিফর্মের মিল রয়েছে। অতএব আপনার কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে আপনি তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন, এবং মনে করি যে সেটাই বেস্ট। কারণ কি, সাধারণ যে কাউকে জিজ্ঞেস করলে সে হয়তো জিনিসটা জানবে না, কারণ সবাই হয়তো সে আগন্তুক হতে পারে, সে অনেক পুরনো, জানে সব কিছু, হতে পারে সে সময় বলার মুডে নেই। এবং হংকংয়ে বস্তুত মানুষজন আসলে খুব একটা সেভাবে বলে না। আমরা দেখলাম ট্রলি নিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কিছু ভলান্টিয়ার, তাদের কাজই হচ্ছে ট্রলি জায়গা মতো নিয়ে রাখা, কারণ পাবলিক মানুষ তো তার ইচ্ছা মতো ব্যবহার করবে এয়ারপোর্ট এরিয়ার মধ্যে, এটাই স্বাভাবিক। ফ্রি অ্যান্ড দেন ইজি। তো যেটা বলছিলাম, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, এবং সেলফ হেল্প করার জন্য সকল ধরনের ব্যবস্থা বন্দোবস্ত করা রয়েছে। আর তদুপরি গুগল তো আপনার হাতে রয়েছেই, আপনার মোবাইলে। আশা করি এটা আপনার জন্য কোনো ব্যাপারই হবে না, বেগ পেতে হবে না, একদমই হবে না। এবং স্টাফ মেম্বার যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করলে সবচেয়ে বেস্ট, তারাই আপনার উত্তর খুঁজে দেবেন। আর সাধারণ পাবলিককে জিজ্ঞাসা না করাই হংকংয়ের শ্রেয় বলে মনে করি আমি। ট্রলি নিয়ে যাচ্ছে এই নীল পোশাকধারীরা। সো আমার আজকে যাবার যে ডেস্টিনেশন সেটা হচ্ছে, আমি জর্ডানের দিকে যাব। যারা জানেন না তাদেরকে বলি, জর্ডান নামে একটি এলাকার নাম রয়েছে হংকংয়ে, যদিও জর্ডান নামে আরেকটি দেশও রয়েছে আরব বিশ্বে বা মিডল ইস্টে। তো যাই হোক, আসলে ব্যাপারটি হচ্ছে এইরকম। আসুন, সুযোগ সুবিধা সবগুলি নিজের মতো করে ব্যবহার করুন, সেলফ হেল্প করুন, এবং যদি দেখতে হয় শহর বা এয়ারপোর্ট এরিয়াটা, তাহলে E23 ব্যবহার করতে পারেন। আমি সাজেস্ট করবো না, বাট ইটস ইয়োর চয়েস। এয়ারপোর্ট এরিয়াটা একটু ঘুরে যায় সেটা। আর এছাড়া অন্যান্য বাস তার নিজস্ব রুটে যায়, কিছু খুবই দ্রুত পৌঁছে যায়। তবে অ্যাভারেজ 1 ঘন্টা তো লাগে, 45 মিনিট থেকে 1 ঘন্টা সব বাসগুলিরই লাগে। E23 যেটা আছে সেটা একটু বেশিই লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টার কাছাকাছি লেগে যায় অনেক সময়। রাশ আওয়ারে একটু বেশি লাগে এবং অনেক স্টপেজ রয়েছে। যাই হোক, হ্যাপি জার্নি হোক এবং সুন্দরভাবে এসে পৌঁছান, এটাই কামনা করি। বাংলাদেশ থেকে বিশেষ করে অনেক যারা বাসা বাড়িতে কাজ করতে আসেন, নতুন অবস্থায় তারা আসলে অবশ্যই তাদের যারা বস বা এমপ্লয়ার রয়েছেন তারা হেল্প করেন। বাট কোনো কারণে যদি আপনাকে একা আসতে হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য কাজে লাগবে মনে করি। এছাড়াও যারা ট্যুরিস্ট আছেন অথবা যারা আসছেন, নতুন অনেকেই আসছেন, তাদের জন্য এটা উপকারে আসবে আশা করি। এবং এই তো, এনজয়। আমি মনে করি, আই থিঙ্ক সরজমিনে দেখা, ইনফরমেশন পাওয়া, এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু অর্ধেকটা জেনে গেলেন, অর্ধেকের বেশি জেনে গেলেন অনেক কিছুই। বাকিটা এখন আপনার যে ব্রেনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেল, যে ইনফরমেশনগুলি যতটুকু আমি দিলাম বা দেখালাম,
বাকিটা আপনি যখন আসবেন তখন আপনি সব কিছু করতে পারবেন। এটাই আসলে বাস্তব জিনিস। আমরা জানি যে উন্নত বিশ্বে আসলে থিওরিটিক্যালের চাইতে প্র্যাকটিক্যাল শেখানো হয় বেশি। আমাদের দেশেও এখন চালু হয়েছে, বাট আমাদের জামানাতে আমরা প্র্যাকটিক্যালের চাইতে আমরা থিওরিটিক্যাল বেশি পড়ে বড় হয়েছি। এটাই আমাদের শিক্ষা ব্যবস্থায় ছিল। বাট এখন কিন্তু দুনিয়াটা বদলে গেছে। আমি যাওয়ার আগে দু একটি কথা বলে যেতে চাই যে আমার মনে হয় খুব সম্ভবত এডুকেশন পুরো সিস্টেমগুলি আগামী 20, 30, 40, 50 বছরে চেঞ্জ হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। এবং অবশ্যই দুনিয়া বদল হচ্ছে, পরিবর্তনশীল, আমরাও পরিবর্তিত হব। ধন্যবাদ।